শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় সফরে চীনের দালিয়ান থেকে বেজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণীকে লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেয়া হয়। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের পাশাপাশি কাজাখস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেন প্রধানমন্ত্রী। নিয়ন্ত্রণে আসছে না হাম সংক্রমণ, এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। গত এক সপ্তাহে দৈনিক গড়ে রোগী ভর্তি হয়েছে 116 জন। এবারও দুশ্চিন্তা বাড়াচ্ছে বরিশাল বিভাগ। কেউ পুনরায় আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা করছেন চিকিৎসকেরা। এদিকে হাম উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। উজানের ঢলে তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র সহ উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে অনেক নিচু এলাকা। দেশের মধ্যাঞ্চলেও শুরু হয়েছে নদী ভাঙন। ফরিদপুর, রাজবাড়ী, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বিলীন হয়েছে শত শত বসতভিটা এবং জমি। হুমকির মুখে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রীয় সফরে চীনের বেজিং এর চাওমিন রেল স্টেশনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এর সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। এদিন সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। কাল চীনা প্রধানমন্ত্রী এবং শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বেজিং থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নুরুন নাহার উইলে। মালয়েশিয়ায় 18 ঘন্টা কাটিয়ে চীনের দানিয়াল হয়ে এখন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এর আমন্ত্রণে 4 দিনের সফরে সোমবার রাতে দালিয়ান পৌঁছান তিনি। মঙ্গল ও বুধবার দিনভর দানিয়ালের নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন সরকার প্রধান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোস এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনটিতে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। সাইডলাইন বৈঠকে কাজাখস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। চীনের স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে করে বিকেল 5:35 বেইজিং পৌঁছান তারেক রহমান। সফর সঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বেইজিং পৌঁছালে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, সাথে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে আগামীকাল সকাল থেকে। বেইজিং এর গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। কাল দ্বিপাক্ষীয় বৈঠক করবেন 2 প্রধানমন্ত্রী। এছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে 15টির বেশি সমঝোতা স্মারক ও চুক্তি হওয়ার কথা রয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, বেইজিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল টাইমস। এতে বলা হয়, সফরে প্রধান অবকাঠামো এবং শিল্প প্রকল্প সহ 15টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। চীন টানা 15 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। বাংলাদেশি পণ্যে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে দেশটি। এছাড়া পদ্মা সেতুর মতো যুগান্তকারী প্রকল্পগুলো বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরকে বাংলাদেশের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করার সুযোগ হিসেবে দেখছে চীন। চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। গেল এক সপ্তাহে দৈনিক গড়ে রোগী ভর্তি হয়েছে 116 জন। চিকিৎসকরা বলছেন, গেল কয়েক বছর বড় প্রাদুর্ভাব হওয়ায় এবছর পুরনো রোগীরা ফের আক্রান্ত হলে জটিল হবে পরিস্থিতি। এদিকে ডেঙ্গুতে গেল 24 ঘন্টায় মারা গেছে 2 জন। ভর্তি হয়েছে 157 রোগী। মাহমুদ কমলের রিপোর্ট। 5 দিন ধরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত আব্দুস সাত্তার। কিছুক্ষণ পরপর সান্ত্বনা দিচ্ছেন মেয়ে, কারণ অস্থিরতায় কেঁদে উঠছেন তিনি।
ঠিক পাশের বেডেই সবুর মিয়ার দুশ্চিন্তা তার ডেঙ্গু আক্রান্ত ছেলেকে নিয়ে। এখনো বমি বমি ভাব হচ্ছে 3 দিন, আর ভর্তি হওয়ার আগে ছিল 4 দিন। এই 7 দিন, 4 দিনের মাথায় জ্বর ধরা পড়ছে যে ডেঙ্গু হয়েছে। জ্বর গায়ে ছিল, আমরা বুঝতে পারি নাই, শরীর ব্যথা করছিল। পরে ওনারে আমরা ইমার্জেন্সি এখানে নিয়ে আসছি। রিপোর্টগুলো খারাপ হয়, আবার 8টা পরীক্ষা দিচ্ছে। রাজধানীতে সবচেয়ে বেশি রোগী সোহরাওয়ার্দী ও মুগদা হাসপাতালে। গেলবারের মতো এবারও ভয়াবহ পরিস্থিতির বার্তা দিচ্ছে বরিশাল বিভাগ। সবচেয়ে বেশি রোগী ওই অঞ্চলে। তবে চিকিৎসকদের দুশ্চিন্তা পুরনো রোগীদের নিয়ে। গেল কয়েক বছর বড় প্রাদুর্ভাব হওয়ায় ওই রোগীরা ফের আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হতে পারে। বিপদের কথাটা হচ্ছে যে নতুন ডেঙ্গু ভাবে আক্রান্ত রোগীর চেয়ে কিন্তু আগে থেকে যারা ডেঙ্গুতে আক্রান্ত ছিল তারা যদি আবার নতুন করে অন্য কোনো স্ট্রেন দিয়ে আক্রান্ত হয়, সেই সব রোগী কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এই জন্য এখনো পর্যন্ত আমরা যেসব রোগী পাচ্ছি মারাত্মক কোনো খারাপ অবস্থায় রোগীরা আমরা আসছে না। তবে সাধারণ যে ডেঙ্গুর সিমটমসগুলো থাকে, বিশেষ করে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং পেটের পীড়া, পাতলা পায়খানা অথবা বমি, এই ধরনের রোগীগুলো বেশি আসছে এবং তারা খুব দুর্বল অবস্থায় আসছে, যাদেরকে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব জরুরি। এই জন্যই তারা ভর্তি হচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে ভর্তি রোগীর 40 ভাগই হয়েছে জুনের এই 24 দিনে। এ পর্যন্ত মারা গেছেন 12 জন, যাদের 7 জনই এই জুন মাসে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1089 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে 596 শিশু মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে 93 শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 689 জন। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 996 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 79,637 জন। দেশের উত্তরাঞ্চলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বাড়ছে। তবে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর, রাজবাড়ী, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে শত শত বসতভিটা এবং জমি। ধসে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হুমকির মুখে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। তিস্তার পানি বাড়ায় গাইবান্ধার চরাঞ্চলের নিচু এলাকায় পানি ঢুকছে। কুড়িগ্রামেও বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বড় একটি অংশ ধসে পড়েছে। 2-1 দিনে যেভাবে পানি বাড়তেছে, এতে মনে হয় না তো আমরা এখানে ঢুকতে পারি। এরকম পানি বাড়া থাকলে তাহলে আমাদের খুবই মুশকিলে পড়ে যাচ্ছি। কুড়িগ্রামে অন্তত 36 স্থানে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সংখ্যা আছে। 12টি পয়েন্টে জরুরি কাজ করেছি। এর বাইরে আমরা কিছু ইমার্জেন্সি সাপ্লাই থেকে, আমাদের অফিস সাপ্লাই থেকে জিও ব্যাগ সরবরাহ করেছি। এদিকে উত্তরের পানি বৃদ্ধির সাথে সাথে মধ্যাঞ্চলেও দেখা দিয়েছে এর প্রভাব। ফরিদপুরে পদ্মার চরাঞ্চলে ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। আমার ক্ষেত খোলা নদী নালায় ভাঙ্গে নেয়, ফসলাদি ক্ষেত, আমরা বাঁচুম কি করে? রাজবাড়ির গোয়ালন্দ ও দৌলতদিয়ার আশেপাশে পদ্মায় ভাঙন বাড়ছে। হুমকিতে পড়েছে ফেরিঘাট, বসতবাড়ি, মসজিদ সহ বহু স্থাপনা। আমরা এই পর্যন্ত 3 বার নদীতে বাড়ি ভেঙে গেছে, আবার এখন বর্তমান ভাঙার কাছাকাছি। ভাঙন ঠেকাতে জনবসতিপূর্ণ এলাকায় আগে কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানে কয়েকটা পয়েন্ট দেখেছি খুব ভাঙন প্রবণ, ওই পয়েন্টগুলো মার্ক করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, তারা ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্ষা মৌসুমের শুরুতেই নদী ভাঙনের তীব্রতা দেখা দেয় চরম দুশ্চিন্তায় পড়েছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীপাড়ের বাসিন্দারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ এই রিট দায়ের করেন। অন্যদিকে সরকার গঠনের 4 মাস পর একসঙ্গে 18 আইন কর্মকর্তার পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক। বিস্তারিত দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদনে।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে 1973 সালে পাশ হয় আন্তর্জাতিক অপরাধ আইন। দীর্ঘদিন নিষ্ক্রিয়তার পর 2008 সালে নির্বাচনের পর আইনটিকে সক্রিয় করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2। বেশ কিছু যুদ্ধাপরাধীর বিচার ও রায় কার্যকরও হয়। 2024-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত হয় ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো আনা হয় ট্রাইব্যুনালের বিচারের আওতায়। বর্তমানে আইনটি বিচারিক হত্যাকাণ্ডের হাতিয়ারে পরিণত হয়েছে। অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ আজ একটি রিট দায়ের করেছেন। এতে আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়। 2009-তে অ্যামেন্ডমেন্ট করে করা হয়েছে, 2024-এ অ্যামেন্ডমেন্ট করে করা হয়েছে। দিস ট্রাইব্যুনাল হ্যাজ বিকাম আ ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার্স। কাজে এইটাকে বিলুপ্ত করতে হবে। যদি এটা থাকে স্ট্যাচুট বুকে এই আইনটা, কালকে যে অন্য যারা এখন গভর্নমেন্টে আছেন বা অন্যরা যারা আসবে ওদের বিরুদ্ধে আরেকটি গভর্নমেন্ট এসে অ্যামেন্ডমেন্ট করে একে ব্যবহার করে আপনি এইসব জুডিশিয়াল মার্ডার্স কন্টিনিউ করবেন। এদিকে অ্যাটর্নি অফিসের জামায়াতপন্থী 18 আইন কর্মকর্তা পদত্যাগের প্রতিক্রিয়ায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে এর পেছনে দুরভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেন। ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। সরকারের কাছে বেতন ভাতা সুযোগ সুবিধা সব নিয়ে আর দিন শেষে 4 মাস কাজ করে দিন শেষে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নিবে। সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ তুলে গতকাল পদত্যাগ করেন জামায়াতপন্থী 7 ডেপুটি এবং 11 সহকারী অ্যাটর্নি জেনারেল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর 15% গেইন ট্যাক্স আরোপ প্রস্তাব করা হয়েছে। বাড়ানো হয়েছে রড, ইস্পাত, রেজিন সহ নির্মাণ সামগ্রীর কর হার জানিয়ে উদ্বেগ জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে করে বাড়বে ভবন নির্মাণ ব্যয়। এমনকি নতুন প্রকল্পের জন্য জমি দিতেও আগ্রহ হারাবেন জমির মালিকরা। হিরজুন মিরার রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল হুদা। ভবন নির্মাণে প্রতি বর্গফুটে রড লাগে কমপক্ষে 5 কেজি, ভিত্তি আর ছাদে যা বাড়ে আরো কয়েক গুণ। মধ্যপ্রাচ্যে সংকট শুরুর পর প্রতি টন রডের দাম বেড়েছে 15 থেকে 20,000 টাকা, বিক্রি হচ্ছে সর্বোচ্চ 97,000 টাকায়। শুধু রডই নয়, বেড়েছে প্রায় সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম। এমন অবস্থায় 2026-27 অর্থ বছরের বাজেটে রড ও ইস্পাতের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফেরোঅ্যালয়, স্ক্যাপ, বিলেট, ইনগট ও এমএস রড উৎপাদনের বিভিন্ন ধাপে 2,700 টাকা থেকে বাড়িয়ে 3,400 টাকা করার প্রস্তাব করা হয়েছে। দ্বিগুণ করা হয়েছে রেজিনের আমদানি শুল্ক, আর কপার তার ও টিউবে কর বাড়িয়ে করা হয়েছে 25%। আমরা স্কুলে দেখছি বাজেটের আগেই কিন্তু আমাদের নির্মাণ সামগ্রীর দাম 31% বেড়েছে, এবং বাজেটে আবার নতুন করে যে কর বসানো হয়েছে সিমেন্টের উপরে, রডের উপরে, ক্যাবেলের উপরে, গ্লাসের উপরে, তো তাতে দেখা যাচ্ছে যে আরও যদি 10-12% বেড়ে যায়, তাহলে আলটিমেটলি যদি 45%, 46% যদি আমাদের দাম বেড়ে যায়, তাহলে আসলে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। এখানেই শেষ নয়, আসছে অর্থ বছর থেকে জমির মালিকদের জন্য গেইন ট্যাক্স চালুর প্রস্তাব করেছে সরকার। ফলে সাইনিং মানির বাইরেও ডেভেলপারদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটের ওপর 15% কর দিতে হবে জমির মালিকদের, যা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই সিদ্ধান্ত সংকটে থাকা আবাসন খাতকে বিপর্যয়ের মুখে ফেলবে। এমনিতে একটা আইন অলরেডি আছে, সেটা হচ্ছে যে আমরা যে ডেভেলপ করি ল্যান্ডলর্ডদেরকে যে আমরা সাইনিং মানি দিই, তার উপর 15% তাদের ট্যাক্স কিন্তু আছে। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে উনি যে অংশটা পাবেন, ফর এক্সাম্পল ধরেন একটা বিল্ডিং করলাম, উনি 10টা ফ্ল্যাট পাচ্ছেন, 10টা ডেভেলপার পাচ্ছেন। উনি যে 10টা ফ্ল্যাট পেলেন, সেই ফ্ল্যাটের উপরে ওনাকে আবার 15% ট্যাক্স দিতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদনের আগে 15% গেইন ট্যাক্স এবং নির্মাণ সামগ্রীর ওপর কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের। 15% যে অতিরিক্ত গেইন ট্যাক্স সরকারকে প্রত্যাহার করবার জন্য আমরা অনুরোধ করছি। ব্যর্থতায় দেশব্যাপী আমরা যারা আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি, সমস্ত নির্মাণ কাজ আমরা বন্ধ করে দেব। রিহ্যাবের হিসেবে 2022 সালে 17,823টি ফ্ল্যাট বিক্রি করেছেন এ খাতের উদ্যোক্তারা। পরের বছর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে বিক্রির পরিমাণ। 2024 সালে যা নেমে আসে 11,974টিতে। বিক্রি কমার এই ধারা পরের বছরগুলোতেও অব্যাহত আছে। হিরজুন মিরা, মাছরাঙা সংবাদ, ঢাকা।
ইউরোপের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। ফ্রান্সের দ্বিতীয় দিনের মতো অর্ধেকের বেশি এলাকায় রেড হিট অ্যালার্ট জারি রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকায় ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় 68,000 পরিবার চরম দুর্ভোগে পড়েন। ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে গত বৃহস্পতিবার থেকে পানিতে ডুবে 40 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মঙ্গলবার জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির গড় তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার সংবাদ শেষ করছে, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেইজিং এ প্রধানমন্ত্রীকে লাল গাড়িতে সংবর্ধনা দেয়া হয় গার্ড অব অনার। কাল চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। হাম সংক্রমণের মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। পুনরায় কেউ আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা চিকিৎসকের। উজানের ফলে উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। মধ্যাঞ্চলে নদী ভাঙ্গনে বিলীন বসত ভিটার জমি, হুমকির মুখে বহু স্থাপনা। এই ছিল সন্ধ্যার সংবাদের। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।